প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তো তোমাদের জন্য আমাদের আজকের আয়োজনে হচ্ছে 8.3 তোমাদের এক্সপেরিয়েন্স নাম্বার। এটা হচ্ছে লিটারেরি টার্মের উপর আলোচনা। তো লিটারেরি টার্মটা আসলে একটি ডিফিকাল্ট টপিকস, তারপর যেহেতু তোমাকে পড়তে হচ্ছে এটাকে যতটা সম্ভব তোমার মতো করে, যেমন আমরা বাংলা কবিতাগুলো পড়ি তখন তো আমাদের সমস্যা হয় না, তো ইংরেজি কবিতাগুলোকে যদি আমরা বাংলার মতো মেইন ভাবটা, মেইন ওয়ার্ডটা, এখানে কবি কি বোঝাতে চেয়েছে, এর লিটারেরি মিনিংস কি, এর ইনার মিনিংস কি, এই বিষয়গুলো সম্পর্কে যদি তুমি বুঝো তাহলে ইংরেজি কবিতাও তোমার কাছে কঠিন না, ইংরেজি কবিতাটাও তোমার কাছে সহজ এবং সুন্দরই মনে হবে। সো আমরা 8.3-তে আগে আমাদের এই জায়গাটাকে পড়ি এবং এটার একটা ব্যাখ্যা দিই। তো এখানে কি আছে একটু ভালো করে খেয়াল করো। লেটস রিসাইট সাম পোয়েম সনেট। তো বলছে চলো একটা কবিতা আবৃত্তি করি। তা এই কবিতাটা কি? সনেট। তো তোমরা কি সনেট সম্পর্কে জানো? সনেট আমরা বাংলায়ও সনেট পড়েছি। সনেট কি হয়? সনেট হচ্ছে 14 লাইনের একটা কবিতা, যার প্রথম হচ্ছে 8 লাইন থাকে এবং পরে 6 লাইন থাকে। তো প্রথম যে 8 লাইন থাকে একে ইংরেজিতে বলা হয় হচ্ছে, বাংলায় বলা হয় হচ্ছে অষ্টক, এবং পরের যে 6 লাইন থাকে একে বলা হয় হচ্ছে ষষ্ঠক। এই যে সনেট, এই সনেটটা হচ্ছে সব থেকে বেশি পরিচিত হচ্ছে এই যে পেট্রাকিয়ান অথবা ইতালিয়ান সনেট হিসেবে। এছাড়া আরও অনেকেই সনেট লিখেছে। আমরা জানি আমাদের বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত সনেটের প্রবর্তক এবং অতি পরিচিত একজন ব্যক্তিত্ব। অন দ্য আদার হ্যান্ড এই যে শেক্সপিয়ারিয়ান সনেট, এরপর হচ্ছে স্পেন্সারিয়ান সনেট, এরপরে মিল্টনিক সনেটস, থার্চারিমাস সনেট অ্যান্ড হচ্ছে খুটল সনেট। এই আমরা এগুলোকে সনেটের যেসব কবি যে সনেটগুলো লিখেছেন এই হিসেবে এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে। তো আমরা কি বুঝলাম? সনেট হচ্ছে 14 লাইনের একটা কবিতা, যেখানে প্রথম 8টা লাইন থাকে যাকে বলা হয় হচ্ছে অষ্টক, পরে যে 6 লাইন থাকে তাকে বলা হয় ষষ্ঠক, এরপর এর হচ্ছে অন্তমিল আছে। সেই অন্তমিলগুলো না হয় আমরা কবিতার মধ্যে গিয়ে বলি। তো ইট ইজ in a sonnet the poet typically expresses a single theme or idea related to love or morality. এখানে কি বলছে? সনেটের মধ্যে কবি কি করে? সিঙ্গেল একটা নির্দিষ্ট একটা থিম নিয়ে আলোচনা অথবা একটা ধারণা নিয়ে আলোচনা করে, যেখানে ভালোবাসা থাকে আর হচ্ছে অমরত্ব অমরত্ব সম্পর্কে আলোচনা করা হয়। ইট ইউজেস ভেরিয়াস লিটারেরি ডিভাইস। এখানে বিভিন্ন ধরনের সাহিত্যিক কলাকৌশল ব্যবহার করা হয়, সাচ অ্যাজ সিমিলি, মেটাফোর, ইমাজারি এক্সেট্রা, টু কনভে ইটস মেসেজ। তো এটা সম্পর্কে ইতিমধ্যে আমরা জেনেই ফেলেছি, সিমিলি কি, মেটাফোর কি, ইমাজারি কি। তারপরেও যেহেতু আমরা নতুন একটা চ্যাপ্টারে এসেছি এবং এটা পুরোটাই হচ্ছে লিটারেরি বিষয়ের উপর, এর জন্য আমরা আবার একটু পরিচিত হই সিমিলি। সিমিলি হচ্ছে এক ধরনের কম্প্যারিজন। তো এই কম্প্যারিজনে আমরা যেমন পজিটিভ ডিগ্রিতে ব্যবহার করি অ্যাজ ডট ডরাস, এই ধরনের কানেক্টর থাকে। অন দ্য আদার হ্যান্ড আমরা জানি লাইক মানে পছন্দ করা, আবার লাইক হচ্ছে মতো, অর্থাৎ কখনো যদি কাউকে তুলনা করা হয়, আমরা অনেক সময় বলি না যে সে তার মায়ের মতো, তাহলে কি হবে? শি লুকস অ্যাজ লাইক অ্যাজ হার মাদার, তার মানে সে তার মায়ের মতো দেখতে। তো এই যে অ্যাজ লাইক, শি লুকস অ্যাজ বিউটিফুল অ্যাজ হার মাদার, এরকম আর কি। তো শি ইজ লাইক হার মাদার, এখানে আমরা দুইভাবে কম্প্যারিজন করলাম, একটা হচ্ছে অ্যাজ ডটার অ্যাজ দিয়ে, আরেকটা হচ্ছে কি লাইক দিয়ে। তো আমরা যেখানে এই ধরনের কম্প্যারিজন করি একে বলা হয় হচ্ছে কি সিমিলি। তো এবার আমরা চাই ম্যাটাফোর। ম্যাটাফোরটা কি? ম্যাটাফোর এক ধরনের কম্প্যারিজন, বাট ম্যাটাফোরের মধ্যে হচ্ছে একটা মেইন যে মিনিংটা, এই মিনিংটা না বুঝে একটু অন্যরকম করে বোঝায়। যদি আমরা বলি
যে কোনো আমরা যেমন অ্যান্টিসিডেন্ট ইউজ করি ঠিক এমন ধরনের যে কম্প্যারিজনগুলো হয় এটাকে মেটাফর বলে। যেমন আমরা বলতে পারি যে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। তো এখানে ফেইলারটা কি? ব্যর্থতা। ব্যর্থতাকে কি হিসেবে তুলনা করেছে? সফলতার চাবিকাঠি। তো এমন করে আমরা দৈনন্দিন জীবনে অনেক অনেক মেটাফর ইউজ করি যেটা আমরা বুঝি না, এটা লিটারারি টার্মের মেটাফর। সো ইমাজারিটা কি? ইমাজারি হচ্ছে এটা হচ্ছে কল্পনার একটা জগৎ। আমরা মনে করো যে এখানে বসে আছি, কিন্তু আমরা কখনো কখনো কক্সবাজার সম্পর্কে চিন্তা করছি। তো কক্সবাজার কিন্তু আমি যাইনি, কিন্তু হঠাৎ করে দেখা যাবে যে আমার চোখের মধ্যে পুরো কক্সবাজারের একটা সিনারি ভেসে আসছে। এই যে আমাদের মেমোরিতে এক ধরনের ইমেজ কাজ করে, এই যে ইমেজ, আর হচ্ছে আমরা যখন কবির কবিতাটা পড়ি, এই কবির কবিতার মধ্যে যখন আমাদের চোখের মধ্যে পুরো দৃশ্যটা মনে হয় যে ঘুরঘুর করছে, মনে হচ্ছে এটা আমার চোখের সামনেই হচ্ছে, এটাকেই বলা হয় কি? ইমাজারি। এবার পরে আমরা আসি তো এখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, নাইস লুকিং একটা ইমেজ, তাই না? তো এখানে বলছে একটা কবিতা, কবিতাটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এই যে দি, টিএইসি, দি, এই দি মানে কিন্তু টিটা খানাখানি আর্টিকেল না, এই দি মানে হচ্ছে তোকে। তো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, তাহলে এই কবিতার নাম হচ্ছে কি? আমি কি তোকে গ্রীষ্মকালীন কোনো দিনের সাথে তুলনা করতে পারি? বাই উইলিয়াম শেক্সপিয়ার। তো লিখছে কে? আমরা জানি আমাদের ইংরেজি সাহিত্যের বিখ্যাত ড্রামাটিস্ট, কবি, এবং ওনার হচ্ছে প্রত্যেকটা পদচারণাই হচ্ছে অনেক বিখ্যাত, এবং বিশ্বের মধ্যে প্রত্যেকেই তাকে বিখ্যাত ড্রামাটিস্ট হিসেবে যদিও বা চিনে, কিন্তু তার অন্য অনেক ক্ষেত্রেই তার অবদান আছে সাহিত্যে। তো সেই বিখ্যাত শেক্সপিয়ারের একটা বিখ্যাত কবিতাটির নাম হচ্ছে কি? শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। তার মানে হচ্ছে যে আমি কি তোকে সেই সামার্স ডের সাথে তুলনা করতে পারি? তো আমি তোমাদেরকে জাস্ট একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। আমরা যেমন হচ্ছে বাংলায় যখন কবিতা পড়ি, যেমন আমরা একটা কবিতা যদি বলি, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। তো এখানে আসল কথাটা হচ্ছে যে আকাশে মেঘ হয়েছে, আমি এখানে কুলে, নদীর কুলে বসে আছি, আমার কোনো ভরসা নেই। কিন্তু কবির ভাষায় এটাকে কতটা অতিরঞ্জিত করে বোঝানো হয়েছে, তাই না? ঠিক ইংরেজিতেও ঠিক এমন, ইংরেজিতেও কিন্তু এটাকে একটু অন্যরকম ভাষায় লিটারেরি টার্মে, পোয়েট্রিক টার্মে লেখা হবে, তো বুঝতে একটু সমস্যা হবে। তারপরে আবার আছে এখানে দেখতে একরকম মিনিংস হবে, কিন্তু বাস্তবে আমরা যখন পড়তে যাব তখন মিনিংসটা কিন্তু সম্পূর্ণ উল্টে যাবে। তার জন্য তোমাকে কি করতে হবে? এই কারণেই তোমাকে পরের এই যে ওয়ার্ড মিনিংগুলো, এক্সপ্লানেশনগুলো আগে পড়ে আসতে হবে। যখন এইগুলো পড়বে, তখন কবিতাটা যখন পড়বে তখন কবিতাটাকে সুন্দর করে বুঝতে পারবে। সো এই কবিতার ওয়ার্ড মিনিং কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এখানে কি বলছে? দি, দি বলতে কি বুঝিয়েছে? ইউ, মানে তোকে বুঝিয়েছে ইন ওল্ড ইংলিশ, অর্থাৎ পুরনকালে হচ্ছে এটা কি ব্যবহার করা হতো? দি অ্যাজ দ্য অবজেক্ট। তো বলছে আই গেভ দি আ বুক, মানে বলছে কি আমি তোকে একটা বই দিয়েছিলাম, আমি তোকে একটা বই দিয়েছিলাম। আমরা বাংলায় কি বলি? তোকে, তাই না? এটার ইংরেজি শব্দ হচ্ছে দি। এবার হচ্ছে সামার্স ডে। সামার্স ডেটা হচ্ছে এ ডে ইন দ্য সামার সিজন, মানে হচ্ছে গ্রীষ্মকালীন একটা দিনকে কি বলা হচ্ছে? সামার্স ডে। এরপর কি বলছে? আই ভিজিটেড আ ম্যাঙ্গো অর্চার্ড অন আ হট সামার্স ডে, অর্থাৎ হচ্ছে কি আমি গ্রীষ্মকালীন একটা রৌদ্রোজ্জ্বল দিনে আমি একটা ম্যাঙ্গো বাগানে ঘুরতে গিয়েছিলাম। এবার দাও আর্ট মানে তোর শিল্প, ইউ আর অ্যাজ দ্য অবজেক্ট, এখানে হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। দাও আর্ট কাইন্ড মানে তোমার শিল্প, মানে তোমার না, তোর শিল্প। এরপর হচ্ছে টেম্পারেট, মাইল্ড মানে হচ্ছে কি মাইল্ড, শিথিল, নরম, কোমল, এরকম আর কি। মডারেট টেম্পারেচার মানে ও
আমরা যেটাকে বলি নাতিশীতোষ্ণ, না আছে গরম না আছে শীত, এমন একটা আবহাওয়াকে কি বলা হয়? টেম্পারেট বা মাইল্ড অথবা মডারেট টেম্পারেচার। এরপরে আরেকটা হচ্ছে, আমরা নেক্সটে যদি যাই, কি বলেছে? রাফ ওয়েন্ডস। তো রাফ ওয়েন্ডস বলতে কি বুঝিয়েছে? ওয়াইন্ডি অ্যান্ড স্টর্মি ওয়েদার, অর্থাৎ হচ্ছে যে ঝড়ের আগে যে একটা বাতাস হয় না, এই বাতাসটা কি খুবই ভয়ঙ্কর একটা বাতাস না? এই বাতাসটাকে কি বলা হয়? রাফ ওয়েন্ডস, ওয়াইন্ডি অর স্টর্মি ওয়েদার, সামথিং নট ইন ফেভার, মানে এটা দেখতেও অনেকটা প্রতিকূল না, যেটাকে নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে। পরে বলছে শেক। শেক শব্দের অর্থ টু মুভ ব্যাকওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস or up the down in a quick short movements, অর্থাৎ হচ্ছে যদি দ্রুত গতিতে কেউ সামনের দিকে যায়, পিছনের দিকে যায়, উপরে নিচ করে, একে বলা হয় শেক। এখানে অবশ্য এই শেক বলতে আমাদের কবিতার মধ্যে হচ্ছে যে মুকুল, ফুলের যে মুকুলটা আছে, যখন ঝড়ো হাওয়া দেয় তখন কি করে? এদিক ওদিক দোদুল্যমান করে না, এটাকেই বুঝিয়েছে। তো পরে আছে বাট। বাট মানে হচ্ছে কি? ফুলের মুকুল। আমরা দেখবো যে বিভিন্ন ধরনের ফুল যখন ফুটে তার আগে, যেমন ষাটপদ্ম ফুল, তোমাদের অনেকের বাড়িতেই হয়তো বা ষাটপদ্ম ফুল আছে, এখানে দেখবা কতগুলো মুকুল এই পাশ দিয়ে একদম গোচ্ছা হয়ে থাকে, একেই বলা হয় কি? বাট। এবার হচ্ছে লিজ। লিজ মানে কোনো কিছুকে কোনো নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নেওয়া। আমরা বলি না লিজ নিছে, তাই না? তার মানে কোনো একটা সম্পত্তি হোক, যা কিছু হোক, এটাকে যদি কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নেয় তাহলে তাকে আমরা কি বলবো? লিজ। তো এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট টপিকস, যেটা আছে একটা আছে হচ্ছে হ্যাভেন শাইন্স। হ্যাভেন মানে কি? স্বর্গ। আর সায়েন্স মানে কি? উজ্জ্বল। স্বর্গের যে দীপ্ততা, এটাকে বলে হ্যাভেন সায়েন্স। আর এর মিনিং বলছে হেয়ার হ্যাভেন স্ট্যান্ডস দ্য সান। এখানে হ্যাভেন বলতে কাকে বুঝিয়েছে? সূর্যকে বুঝিয়েছে। হোয়েন হ্যাভেন সায়েন্স ইট মিনস টু হোয়াট, মানে হচ্ছে যখন সূর্য প্রখর তীপ দেয়, মানে যখন জ্বলে ওঠে তখন প্রচণ্ড গরম মনে হয়। এর সাথে তোমাদের কিন্তু 8.3.3টাও পড়তে হবে যদি তুমি কবিতাটাকে মানে সত্যিকার অর্থে বুঝতে চাও, এবং এটার আক্ষরিক মিনিংয়ের সাথে যে একটা ইনার মিনিং আছে, লিটারারি মিনিংয়ের থেকে ইনার মিনিং, এই দুইটা মিনিংকে আইডেন্টিফাই করে তুমি পড়তে পারবে। আচ্ছা, তো এখানে আরেকটু কথা বলেছে যে আচ্ছা, আমরা পরের ইসে চাই, এটাও আমরা করব না। এটা আমাদের কবিতার জন্য যে পোর্শনটুকু লাগবে, যেটা জানতেই হবে, আমরা সেই পোর্শনটুকু পড়ে আসি। এখানে হচ্ছে কবিতার লাইন দিচ্ছে, লাইনস অফ পোয়েম, তাই না? আর এখানে দিচ্ছে ওই কবিতার এক্সপ্লানেশন দিছে। তো কবিতার লাইনটা হচ্ছে দ্য ওয়ার্ড মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, অর্থাৎ হচ্ছে তোমার শিল্প ছিল কি? অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি কোমল। এটাকে আমাদেরকে লিটারারি টার্মে মানে নর্মাল ওয়েতে দেখতে মনে হচ্ছে এটা বুঝিয়েছে, কিন্তু এর এক্সপ্লানেশন, ইনার মিনিংসটা হচ্ছে সামার ইজ সিমিলার টু আ লিজ দ্যাট হ্যাজ আ শর্ট ডিউরেশন। অর্থাৎ বলছে কি, সামারটা হচ্ছে কি কোনো একটা লিস্ট নেওয়ার মতো। মানুষ যেমন একটা লিস্ট নেয় কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য, শর্ট ডিউরেশনের জন্য, এখানে সামারটাকে ঠিক সেভাবেই তুলনা করেছে। তো এই দাও আর্ট বলতে কি বুঝিয়েছে? সামার। সামারটা কার সাথে বলছে? বলছে যে তুমি হচ্ছে সিমিলার কার মতো? যেমন কোনো কিছুকে লিস্ট নেওয়া হয়, এটার যেমন কোনো দীর্ঘস্থায়িত্ব থাকে না, কোনো ফিক্সড কোনো সময় থাকে না, তোমার সৌন্দর্য ঠিক তাই। এবার বলছে রাফ পয়েন্টস। রাফ পয়েন্টস মানে আমরা ইতিমধ্যে পড়ে এসেছিলাম, তাই না? খুব স্ট্রমি একটা ওয়াইন্ড টু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, মানে মনে হচ্ছে মে মাসে যে সুন্দর ফুলের মুকুলগুলো যে নড়াচড়া করছে, এটাকে রাফ পয়েন্টস, এই রাফ পয়েন্টস ক্রিয়েট করছে। দ্য পোয়েট পার্সনিফাইস, অর্থাৎ এই পার্সনিফাইসটা বলতে হচ্ছে কি, কবি যে মিনিংসটাকে বুঝায়
মানে ইনার যে কম্প্যারিজনটাকে, ইনার যে মিনিংসটাকে বোঝায়, তাহলে কবি এখানে পার্সনিফাইজ করছে কাকে? রা পয়েন্টস বলতে মৃত্যুকে পার্সনিফাইজ করছে অ্যাজ এ ওয়ান্ডারিং এন্টিটি দ্যাট মুভস অ্যারাউন্ড হিজ শেড, অর্থাৎ হচ্ছে মৃত্যু যা তার চারপাশ দিয়ে ঘুরু ঘুরু করছে। দিস কম্প্যারিজন ইমপ্লাইজ দ্যাট দ্য পোয়েটস বিলাভেড ইজ অ্যাবাবল ইজ লিভিং বিইং ইভেন ন্যাচারাল ফিনোমেনন, মনে হচ্ছে কি এটা স্বাভাবিক একটা ঘটনা ঘটছে এমন। And summer's lease hath all too short a date. And summer's lease, সামার হচ্ছে লিজ নিয়েছে টু শর্ট আ ডেট, একটা দিনের জন্য এই প্রকৃতিটাকে মনে হচ্ছে লিজ নিয়েছে। দ্য পোয়েট কম্পেয়ার্স রাশনেস অফ ক্রুয়েলটি অফ সামার্স ওয়েদার, অর্থাৎ সামার্স ওয়েদারের যে ক্রুয়েলটি আছে এটাকে প্রকাশ করতেই কবি এখানে এটা ব্যবহার করেছে। উইথ দ্য ডেলিকেট সফট স্প্রিং ফ্লাওয়ার উইচ আর সাফারিং অ্যান্ড আন্ডার দ্য সামার সিট, যা হচ্ছে প্রচণ্ড প্রখরতার কারণে যেটা ভুগছে মানে হচ্ছে। এবার হচ্ছে সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সায়েন্স, মাঝে মাঝে কি হয় সূর্য থেকে যে তাপটা আসে সেই তাপটা প্রখর হয়ে যায়। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, এবং প্রায় তার যে উজ্জ্বল যে তীব্রতা আসে এটা একেবারে ডিমড হয়ে যায়। বলছে দ্য লাইন টেলস আজ দ্যাট শেক্সপিয়ার্স বিলাভড ইজ লাভ লেয়ার, এখানে হচ্ছে শেক্সপিয়ারের ভালোবাসাটা নিহিত আছে, হার বিউটি তার সৌন্দর্যটা নিহিত আছে, ইজ মাইল্ডার দ্যান দ্যাট অফ সামার্স ডে, এটা সামার্স ডে থেকে অনেক বেশি স্নিগ্ধ, অনেক বেশি কোমল। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স, বলছে কি প্রত্যেকটা সৌন্দর্য কি হয় মাঝে মাঝে শেষ হয়ে যায়, প্রত্যেকটা সৌন্দর্যই মাঝে মাঝে শেষ হয়ে যায়। বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড, প্রকৃতির টানেই এটা হতে বাধ্যই হয়। দ্য পোয়েট সেজ দ্যাট হিজ ফ্রেন্ডস বিউটি সারপাসেস দ্যাট অল সামার্স ডে, অর্থাৎ তার বন্ধুর যে সৌন্দর্যটা এই সৌন্দর্যটা সামার্স ডে যে সৌন্দর্য এর থেকে অনেক অনেক বেশি ছাড়িয়ে গিয়েছে। আনলাইক থিংস দ্যাট আর কনসিডার্ড ফেয়ার অ্যান্ড বিউটিফুল, মানে এই যে যে চিন্তা ভাবনা এটাকে সব থেকে সুন্দর কোনো কিছুর সাথে তুলনা করা হয়েছে, তুলনা করাও যাচ্ছে না। হুইচ আর সাবজেক্ট টু ডিক্লাইন, যেগুলো ধ্বংস হয়ে যায়। হিজ ফ্রেন্ডস বিউটি উইল রিমেইন দ্য সেম ইভেন ইন দ্য ফেস অফ ডেথ, অর্থাৎ হচ্ছে তার বন্ধুর যে সৌন্দর্য এটা এমনকি মৃত্যুর পরে যে মুখটা হবে সেই মুখটার মধ্যেও একটা স্নিগ্ধতা থাকবে। এরপরে হচ্ছে বাই দ্য ইটার্নাল সামার্স, অর্থাৎ হচ্ছে চিরন্তন এই যে সামার্স নট ফেড, কখনো মলিন হবে না। নট লুজ পজিশন অফ পজিশন দ্যাট ফেয়ার দ্য ওস্ট, অর্থাৎ হচ্ছে আমরা যদি লিস্ট নিই এই লিস্টটা কী করে কয়েকদিনের মধ্যে হারিয়ে যায়, কিন্তু এই যে সৌন্দর্যের যে পজিশন এটা কখনোই মলিন হবে না, বরং এটা সবসময় ফেয়ারই থাকবে। দ্য পোয়েট ইমপ্লাইজ দ্যাট হিজ পোয়েট্রি উইল বি ইটার্নাল, অর্থাৎ এই পুরো কবিতার মধ্যে কবিতা, এই যে আমরা এত সময় ভাবছিলাম যে কবি হয়তো বা তার বিলাভেড হয়তো প্রেমিকাকে বলছে, কিন্তু না, কবি তার প্রেমিকা বলতে কাকে বুঝিয়েছে? পোয়েট্রিকে, অর্থাৎ তিনি যে কবিতাটা লিখেছেন এই কবিতাটাকেই বুঝিয়েছে উইল ইটার্নাল, এটা চিরন্তন হবে। অ্যাজ হি অ্যাসার্ট হিজ বিলাভেড বিউটি, যেভাবে সে তার প্রিয় সৌন্দর্যটাকে আরোপ করেছে, উইল এন্ডিওর অ্যাজ লং অ্যাজ হিজ পোয়েম সারভাইভ, ঠিক এইরকম করেই কি হবে তার সৌন্দর্যটা টিকে থাকবে। অর্থাৎ কবি হয়তো বা মরে যাবে, কবি হয়তো বা চলে যাবে, কিন্তু তার সৌন্দর্যটা টিকে থাকবে। তো এর জন্য আমরা জানি শেক্সপিয়ার অনেক আগেই পৃথিবী থেকে চলে গিয়েছেন, কিন্তু তার কবিতা এখনো চিরন্তন। তার জন্য এত বছর পরও আমরা তার কবিতা পড়ি এবং তার কবিতা পড়ে তার থেকে মুগ্ধতা খুঁজে নিই, তার থেকে শিক্ষণীয় বিষয় খুঁজে নিই, তার থেকে আমরা কবিতা সম্পর্কে যে একটা ফিলিংস থেকে ফিলিংসটাকে খুঁজে বের করি। তো বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। আচ্ছা, এখন আমরা কবিতায় আসি। কবিতার পোর্শনটা কি?
এখন যদি তুমি কবিতা লাইন থেকে লাইন পড়ো তাহলে বুঝে যাবে। তো কবিতাটা জাস্ট আমি একবারই সাইট করছি। Shall I compare thee to a summer's day by William Shakespeare. Shall I compare thee to a summer's day? The white more lovely and more temperate, points to seek the darling birds of May. And summer's lease hath all too short a date, sometimes to hurt the eye of heaven, and often is gold complexion dimmed. And every fair from fair summer's declines, by suns or nature changing course untrimmed, by the eternal summer shall not fade, nor lose possession of that fair thou wast, nor shall death bark and wander in the shade, when in eternal lines to time thou art grossed. As long as men can breathe or eyes can see, as so long lives this, and this gives life to thee. তো এই কবিতা এরপর হচ্ছে এটাকে আবার ব্যাখ্যা করে করে নিজে পড়বে, পড়লে আরো বেশি